আবহাওয়া অফিসে আমরা কিছুক্ষণ আগে এসেছি এবং আমরা তাদের এখানে যে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন রুবায়েত, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে এই যে আজকে সকালের যে ভূমিকম্পটি 10:36 যেটি আপনি বললেন, সেটি নরসিংদীর পলাশে অনুভূত হয়েছে এবং সেখানে রিক্টার স্কেলে তারা পরিমাপ করেছেন সেই মাত্রাটি রয়েছে 3.3, অর্থাৎ এটি মৃদু আকারের একটি ভূমিকম্প। যদিও 3.3 এই ভূমিকম্পের মাত্রা, তারপরও তারা কিন্তু এটিকে কিন্তু হালকাভাবে দেখছেন না। তারা বলছেন যে এই ভূমিকম্পটি যেটি অনুভূত হয়েছে সেটি আসলে আফটার শক হতে পারে। কালকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল নরসিংদীতে, সেই ভূমিকম্পেরই একটি পরবর্তী প্রতিক্রিয়া হতে পারে এটি, এবং এরকম প্রতিক্রিয়া কিন্তু শুধু একবারই হবে না, এমন অনুভূতি কিন্তু কয়েকবার হতে পারে। তারা উদাহরণ হিসেবে বলছেন যে নেপালে যখন বড় ধরনের ভূমিকম্পটি হয়েছিল, এরপরে হাজারখানেক এরকম আফটার শক বা থেমে থেমে ভূমিকম্প হয়েছিল, এবং এরই প্রতিক্রিয়া কিন্তু নেপাল কিন্তু বেশ কয়েকবার কেঁপে উঠেছিল, প্রায় হাজারখানেক বার ওই বড় ভূমিকম্পের পর কেঁপে উঠেছিল। তো এটি নিয়ে আসলে আতঙ্কিত না হতে, জনমনে আতঙ্ক যেটি বিরাজ করছে সেটি আসলে না বিরাজ করুক, সেটি তারা পরামর্শ দিচ্ছেন যেন এটি নিয়ে আতঙ্কিত না হয় মানুষ। এরকম মৃদু যে ভূমিকম্পগুলো আছে এগুলো সবসময় আসলে মাটির নিচে হচ্ছে, যেগুলো কিছু কিছু সময় অনুভূত হয়, কিছু কিছু সময় অনুভূত হয় না। এইরকম কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে ভূমিকম্প থেকে প্রাণহানি বাঁচাতে, প্রাণহানি কম করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, সেইগুলো আসলে সরকারকে নেওয়া উচিত। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের সাথে, যিনি প্রায় 40 বছর ধরে ভূমিকম্প নিয়ে আসলে কাজ করছেন এবং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ কিন্তু এখন যে ডাউকি ফল্ট ছিল, সেখানে যেহেতু অতীতে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, অর্থাৎ সিলেটের ওই দিকটাতে যে ডাউকি ফল্ট ছিল, যেটা ইউরেশিয়ান প্লেট বলা হয়, সেখানে বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। তো সেখানে কিছুটা হলেও ঝুঁকি এখন কমছে বলা চলে। কিন্তু বাংলাদেশের এখন যে প্লেটটি রয়েছে, অর্থাৎ নরসিংদীর যে শীতলক্ষা নদী এলাকাটি যেটি রয়েছে, সেখানে কিন্তু তারা যেটি বলছেন যে এখানে যে ভারতের যে ইন্ডিয়ান বার্মার যে প্লেটটি রয়েছে, এটি কিন্তু শেষ ভাগটা হতে পারে তারা ধারণা করছেন, এবং এর ফলেই কিন্তু সেখানে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে এটি আসলে একটা বন্ধ অবস্থায় ছিল, সেখানে এখন এই বন্ধ অবস্থাটি খুলে গেছে। অর্থাৎ যদি কোনো কোথাও বাঁধে যদি একটি ছোট্ট ফুটা হয়, সেই ফুটা থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হয়, এবং এক পর্যায়ে সেটি কিন্তু বাঁধ ভাঙা একটা প্রবণতা কিন্তু দেখা যায়। তো এইটিকে কিন্তু এই ভূতত্ত্ববিদ কিন্তু এমনটি বলছেন যে এই যে গতকালকে ভূমিকম্পটি, সেটি কিন্তু বাঁধে একটা ছিদ্র তৈরি করেছে, এবং এটি যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্পের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তো সেই কারণেই যেটি হচ্ছে যে বাংলাদেশে যদি সেখানে যে মাত্রাটি জমে রয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে সেখানে কি পরিমাণে ভূমিকম্প অনুভূত হতে পারে যদি বড় আকারের একটি ভূমিকম্প হয়। তারা যেটি বলছেন যে সেটির আকার হতে পারে 8 থেকে 9 মাত্রা, যেটি সত্যি খুব ভয়াবহ, এবং 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে অনুভূত হয়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহরের 40% যে ভবনগুলো রয়েছে এবং দালানগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে পড়বে এবং ব্যাপক প্রাণহানির ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্য তারা যেটি বলছেন যে আসলে এখন সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, বিশেষ করে ভূমিকম্পের কারণে জানমালের যে ক্ষতি হয়, বিশেষ করে বৈদ্যুতিক ব্যবস্থাপনা, গ্যাস এবং অন্যান্য যে সংযোগগুলো রয়েছে, সেগুলো যাতে দ্রুত একবারে বন্ধ করে দেওয়া যায়। যেহেতু ভূমিকম্পের প্রথম শকটা একটু হালকা অনুভূত হয়, এরপর এগুলো বড় আকারে আসে, সেই প্রথম হালকা শক যেটি আসে, অর্থাৎ কম্পনটি আসে, সেই কম্পন চলাকালীন যাতে বন্ধ করে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে তারা পরামর্শ দিয়েছেন। একই সাথে তারা বলছেন যে ঢাকার যে নাগরিক ব্যবস্থাপনা রয়েছে, এই নাগরিক ব্যবস্থাপনাগুলোকে তারা যাতে বিকেন্দ্রীকরণ করেন, অর্থাৎ বাংলাদেশের এখন কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পশ্চিমের দিকে যে জায়গাগুলো রয়েছে, যশোর, খুলনা, বাগেরহাট, এই যে অঞ্চলগুলো রয়েছে, এইসব অঞ্চলগুলোকে এখন তারা বলছেন প্রাধান্য দেওয়ার জন্য। ঢাকার যে ঘন বসতিপূর্ণগুলো রয়েছে, এগুলোকে কিছুটা হলেও স্থানান্তর করার জন্য। এই জন্য অনেক ঝুঁকি হতে পারে, কারণ অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বসবাস করছেন, বিশেষ করে পুরান ঢাকার যারা রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক ঐতিহ্যগত ভাবেও কিন্তু তারা সেখানে বসবাস করছেন। তারা সেখান থেকে সরবেন কিনা, বা সেখান থেকে তারা অন্য কোথাও যাবেন কিনা, এমন অনেক ধরনের কথাই কিন্তু আছে। এইসব বিবেচনা করেও জীবন বাঁচাতে হলেও সরকারকে কঠোর পদক্ষেপ নিয়ে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এমনটি কিন্তু তারা বলছেন। আর যদি বিকেন্দ্রীকরণ করা সম্ভব হয়, সেক্ষেত্রে ভূমিকম্প হওয়ার পর যদি সবাই ঢাকায় থাকে, এই লোকগুলোকে কিন্তু উদ্ধার করার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। সেই কারণেই তারা বলছেন যে এখন ঢাকাকে বিকেন্দ্রীকরণ করে এই যেগুলো জায়গাগুলোতে রিস্ক কম, সেই জায়গাগুলোতে আধুনিক স্থাপনা গড়ে তোলা, সেই জায়গাগুলোতে মানুষদের বসবাস নিশ্চিত করা, যাতে ঢাকা শহর কিংবা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সিলেট, সুনামগঞ্জ, এই যে এলাকাগুলো রয়েছে যেখানে ভূমিকম্প হলে চট্টগ্রামের কিছু অংশ, আমরা যাতে
ত্বরিত একটা রেসপন্স করতে পারি, সেই রেসপন্স ব্যবস্থাপনার জন্য হলেও আসলে সরকারকে এখন সেই দিকে মনোযোগী দিতে হবে। কারণ বাংলাদেশে 100 বছর আগে যে বিশাল ভূমিকম্প হয়েছিল, এই যে সময়টির যে গ্যাপ রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু পরবর্তীতে আরো বড় ভয়াবহ রকমের ভূমিকম্প হবে, যেটি 9 মাত্রারও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখনই সময় তাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং সৈয়দ হুমায়ুন আক্তার আরো যেটি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে 8 থেকে 9 মাত্রার যে ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়ে গেছে, এই শঙ্কাটি কিন্তু খুব সীমিত সময়ের মধ্যে, কারণ এটি হয়তো বা এমন হতে পারে যে আগামী 1 মাস থেকে 2-4 বছরের মধ্যেও এরকম একটা ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে এই যে সময়টি রয়েছে 2-4 বছর সময়, এই সময়টুকুকে কাজে লাগানোর জন্য সরকারকে একটি বড় ধরনের পরিকল্পনা নেওয়ার জন্য কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। তো ভাবনা আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।